নমস্কার, চ্যানেল দিন রাতের পক্ষ থেকে সমস্ত দূরের ও কাছের দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠান আপনারা জানেন আগামী 26শে নভেম্বর সমস্ত ভারতব্যাপী শ্রমজীবী ও সাধারণ মানুষের ধর্মঘট। এই ধর্মঘট কেন? যারা পক্ষে বিপক্ষে প্রত্যেকেরই মত থাকে। কেউ কেউ বলেন এটা একটা কর্মনাশা বন্ধ হলেই শুধু কর্মনাশা হয়, কিন্তু এই কর্মনাশা বন্ধটার জন্য দায়ী যারা ধর্মঘট ডাকেন তারা, না যাদের জন্য ধর্মঘট করা হয় তারা, নাকি যারা এর মীমাংসা করতে পারেন তারাই দায়ী থাকেন? সব নিয়েই আলোচনা হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, 3000 বছর আগে মিশরে তার 23তম রাজত্বের বছরে ফেরা উনরামসেস তৃতীয় তিনি যখন সমস্ত সাম্রাজ্য বিস্তারের দিকে নজরে ছিলেন, আক্রমণের পর আক্রমণ করে চলেছেন, দেশের পর দেশ জয় করার চেষ্টা করছেন, নজর রাখেননি তার দেশের আভ্যন্তরীণ অবস্থার কথা। মানুষ খেতে পাচ্ছিলেন না, শিশুরা খাদ্যের জন্য আর্তনাদ করছে। এমন এক সময় শ্রমিকরা চিৎকার করে বলল, না, এটা এইভাবে চলতে পারে না। একদিনের জন্য তারা কাজ বন্ধ করে দিল। সেই শুরু হলো ধর্মঘটের। সময়টা আপনাদের বললাম আজ থেকে 3000 বছর আগে। কর্মনাশা বন্ধের যদি একটা ছোট্ট উদাহরণ দেই, 1991 সাল থেকে আজ পর্যন্ত 18টার মতো বন্ধ হয়েছে, 19 দিন বন্ধ হয়েছে। 1991 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে কোনো সরকার, অনেক সরকারই ছিলেন, তারা 10,500 দিনের মতো কাজ করার সুযোগ পেয়েছেন। 19 দিন না হয় কাজ হলো না, তাহলে কোথায় কর্মনাশা? কে কর্মনাশার জন্য দায়ী? এই নিয়েই আলোচনা। মাফ করবেন, এই আলোচনা কাউকে আঘাত করার জন্য না। সবসময় আমরা নিজেদের কথাই ভাবি, প্রত্যেকে আমরা নিজেদের কথাই ভাবি। আজকে সবাই মিলে চলুন প্রত্যেকের কথা ভাবি। সেই নিয়েই আজকে এই আলোচনা চক্রে উপস্থিত হয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন বল, আমার বাঁ দিকে বসেছেন, নমস্কার, এবং সিআইটিউর অন্যতম সদস্য মনিকা দত্ত রায়, আমার ডান দিকে। নমস্কার। প্রথমে স্বপনবাবুর কাছে যাই। 18টা বন্ধ হয়েছে, 18টা ধর্মঘট হয়েছে, বন্ধ বলবো না, ধর্মঘট হয়েছে। সাফল্য, ব্যর্থতা ইত্যাদি অনেক রকম কথাবার্তা আছে। 19তম ধর্মঘটের প্রয়োজনটা হয়ে পড়লো কেন? আসলে এই তো দীর্ঘ সময় নিয়ে কথা বলার মতো একটা বিষয়। এত তো সময় আমরা পাবো না। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যে আসলে আমাদের দেশে যখন উদার অর্থনীতি আমদানি করা হয়, তখনই আমাদের দেশের যারা শ্রমজীবী মানুষ, শিক্ষক কর্মচারী অংশের মানুষ, মধ্যবিত্ত অংশের মানুষ, তারা প্রতিবাদ করেছিলেন। তারা বলছিলেন যে আমাদের দেশের অর্থনীতি যদি এই পথে প্রবাহিত হয়, তাহলে আগামী দিন আমাদের দেশের বেকার সমস্যা যেমন মারাত্মক আকার ধারণ করবে, এবং আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসবে। আমাদের দেশে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, এটা আরো বাড়বে। কিন্তু আমরা দেখেছি যে পরপর 18টি ধর্মঘট হলেও আসলে আমাদের দেশ যারা পরিচালনা করছিলেন, আগে যারা সরকারে ছিলেন, তারাও আসলে সাধারণ মানুষের দাবির প্রতি কর্ণপাত করেনি।
কারণ তারা দায়বদ্ধ ছিল আমাদের দেশের এবং বিদেশের যে বহুজাতিক পুঁজির মালিক ঠিক। তাদের প্রতি যেন সমস্ত দায়বদ্ধতা সাধারণ মানুষগুলোর কাছে একমাত্র নির্বাচনের সময়ই তারা আসে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা শোনায়, স্বপ্ন দেখায়, কিন্তু যখন তারা সরকারে চলে যায় তখন দেখা যায় যে এই যে সাধারণ মানুষ যাদের ভোট নিয়ে তারা ক্ষমতায় বসেছে, যাদেরকে অনেক প্রতিশ্রুতির কথা শুনিয়েছিল, তাদের কথা বেমালুম ভুলে এই দেশের যারা পুঁজিপতি, কর্পোরেট পুঁজির মালিক, তাদের কিভাবে আরো মুনাফা অর্জনের সুযোগ বৃদ্ধি করে দেওয়া যায়, আমাদের দেশের সরকারগুলো যেন সে কাজেই তারা ব্যস্ত হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবেই শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা যত বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ হতাশা বাড়ছে, ফলে বাধ্য হয়েই তারা গণতান্ত্রিক উপায়ে যে সর্বশেষ হাতিয়ার ধর্মঘট করা, এই ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এবারের যে ধর্মঘট তার প্রেক্ষাপট আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে 1 বছর কয়েকদিন হলো মাত্র সারা পৃথিবীতে কোভিড-19 সংক্রমণ শুরু হয়েছিল। আমাদের দেশেও সেই সংক্রমণ চলে আসে, কেরল দিয়ে শুরু হয়েছিল, এবং আমরা দেখলাম যে যখন আমাদের দেশের যে জাতীয় সরকারের আরো বেশি মানবিক হওয়ার প্রয়োজন ছিল, মানে এই দেশের যারা সাধারণ মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তাদের স্বার্থ রক্ষা করার জন্য সরকারের যে সমস্ত ভূমিকা পালন করার কথা ছিল, যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল, সরকার কিন্তু সে পথে যায়নি। বরং আমরা দেখলাম যে প্রথম দিকে একেবারে অপরিকল্পিতভাবে সারা দেশে লকডাউন ঘোষণা করে আমাদের দেশের যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে কিরকম একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিল, এবং আমাদের রাজ্যের অনেক মানুষ যারা বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিরকম দুর্বিষহ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে পড়াশোনা করছেন বা বিভিন্ন কাজে যারা বাইরে ছিলেন, কেউ কেউ হয়তো ঘুরতে গেছিলেন, অর্থাৎ এরকম মানুষগুলো কিরকম একটা বিপর্যয়ের মুখে পড়েছিল, এগুলি আমরা প্রত্যেকেই জানি, কারণ পত্রপত্রিকা আমরা পড়ি, সেখানে এগুলি বেরিয়েছে। এবং পরিযায়ী শ্রমিকদের কি দুর্দশার মধ্যে ঘরে ফেরার মরিয়া চেষ্টা তাদের চালাতে হয়েছে। তখন মনে হয়নি যে আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার রয়েছে। এই মানুষগুলো যারা রাস্তাতে খিদের জ্বালায়, এমনকি কোথাও কোথাও পানীয় জলের অভাবে তারা মারা পড়ছে, এমন ঘটনাও ভারতবর্ষে আমরা দেখেছি যে পরিযায়ী মা রাস্তায় হাঁটতে হাঁটতে তাকে সন্তান জন্ম দিতে হয়েছে। মানবতা কোথায়? এবং লজ্জায় আমাদের ভারতবর্ষের যারা একটু খোঁজখবর রাখেন, অন্তত নিজেদেরকে শিক্ষিত সচেতন বলে দাবি করেন, লজ্জায় তাদের মাথা হেট হয়েছে। আমরা দেখেছি যে মা মৃত্যু শয্যায় মারা গেছেন, ছোট্ট শিশু যার কাছে মৃত্যুর অর্থটা এখনো পরিষ্কার নয়, সে বোঝে না যে মৃত্যুটা কি জিনিস। সেই শিশু তার মৃত মাকে জেগে ওঠার জন্য সে টানাটানি করছে। এই ধরনের অমানবিক বহু ঘটনা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এরপরও আমরা দেখলাম যে আমাদের দেশের যে জাতীয় সরকার, এই জাতীয় সরকার ন্যূনতম দায়বদ্ধতা পালন করার প্রয়োজন মনে করেনি। এমনকি আমরা লক্ষ্য করেছি যে গত যে বর্ষাকালীন অধিবেশন গেল পার্লামেন্টের, সেখানে যখন জানতে চাওয়া হলো যে কত সংখ্যক পরিযায়ী শ্রমিক আমাদের দেশে মৃত্যুবরণ করেছে, দেখা গেল সরকারের তরফ থেকে তার সঠিক সংখ্যাটা পর্যন্ত পার্লামেন্টে জানানো সম্ভব হলো না। এই ধরনের দায়িত্বহীন সরকার আমরা ইতিপূর্বে ভারতবর্ষে লক্ষ্য করিনি। হ্যাঁ, অন্যদের সময়ও সমস্যা ছিল, তারাও আমাদের দাবি দেওয়ার প্রতি সেভাবে কর্ণপাত করেনি, কিন্তু মানবতাকে এইভাবে অবহেলা করা এবং কতজন পরিযায়ী শ্রমিক মারা গেল, কি অবস্থায় তারা রয়েছেন, এই সম্পর্কে তথ্য দিতে না পারা, এটা আসলে সত্যি
সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার লজ্জার ব্যাপার। স্বপনবাবু, আসছি এই বিষয়টাতেই। মানে যদি একটা বিষয় স্বপনবাবু ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে কোভিড একটা কারণ হতে পারে, কিন্তু এটা একেবারে নির্জলা সম্পূর্ণ এটাই দায়ী তা তো না, তার পেছনে আরও দায়ী থাকে। আপনারা 10টা ট্রেড ইউনিয়ন সংগঠন এবং কর্মচারী ফেডারেশন একত্রিত হয়ে ধর্মঘটটা ডেকেছেন। মূল দাবিগুলি তো 7টা, এছাড়াও রাজ্যভিত্তিক কিছু দাবি আছে। স্বপনবাবু বলবেন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে একটু ব্যাখ্যা করুন যে দাবিগুলি কতটুকু এই সময় এই কোভিডের পরিপ্রেক্ষিতে কতটুকু প্রয়োজন ছিল। প্রথমে আমি যেটা বলতে চাইছি, বর্তমানে ভারতবর্ষ অত্যন্ত বিপন্ন। আমরা যুগ্ম আক্রমণের শিকার। 1 নম্বর হলো কোভিড মহামারী, 2 নম্বর হলো অর্থনীতির যে বন্ধা দশা, যে মন্দা চলছে অর্থনীতিতে, এই দ্বিবিধ আক্রমণের শিকার আমরা। এখন যারা সিদ্ধান্ত নিয়েছেন গত 2রা অক্টোবর, এই যে বিভিন্ন সংগঠনগুলো আপনি বললেন, আমি আর এটাকে রিপিট করছি না, এরা সিদ্ধান্ত নিলেন যে 7 দফা দাবিতে ধর্মঘট হবে সারা ভারত ব্যাপী। এই 7 দফা দাবির বাইরেও কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষের অনেক দাবি আছে, কিন্তু এই বিশাল দাবি সনদ নিয়ে তো আর লড়াই করা যায় না। এবং আমরা দেখেছি যে মোদী সরকার আসার আগে যে অন্যান্য সরকারগুলো ছিল, লড়াই সংগ্রাম করে শ্রমজীবী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ কিছু কিছু দাবি আদায় করতে পেরেছিল। কিন্তু মোদী সরকারের জমানায় দাবি আদায় করা তো দুরস্ত, এমনকি যে সমস্ত দাবি আদায় করতে পেরেছিল শ্রমজীবী মানুষ, সেই অর্জিত দাবি হরণ করে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। মোদী সরকারের যে নীতি, আমাদের দেশটা তো ধনতান্ত্রিক পথে চলছে, পুঁজিবাদকে পোষণ করা, তোষণ করা, এটাই হচ্ছে মোদী সরকারের নীতি। শ্রমজীবী মানুষের পক্ষে কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করা, এটা মোদী সরকারে কখনো উনি করেননি, আগামী দিনেও করবেন বলে আমাদের মনে হয় না। এখন আপনি যেটা বলছেন যে শুধু কি কোভিড মহামারীর কারণে, না শুধু কোভিড মহামারীতে একটা ফ্যাক্টর আছে, কারণ অপরিকল্পিতভাবে আপনার লকডাউন ঘোষণা করা হলো মাত্র 4 ঘন্টার নোটিশে। স্বপনবাবু বললেন পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা। সবচেয়ে বেশি যেটা আমার কাছে মানে খুব আঘাত করেছে, খুব মর্মান্তিক মনে হয়েছে, সেটা হলো এই যে 16 জন শ্রমিক ক্লান্ত হয়ে পথ চলতে চলতে রেলে ঘুমিয়ে পড়েছিল, রেল লাইনে। মালগাড়ি এসে ওদের উপর দিয়ে চলে যায়, বুকের পাঁজর ভেঙে যায়, রক্তাক্ত হয়ে যায়। ওদের যে খাবারগুলো ছিল, রুটিগুলো, ওগুলো রক্ত মাখা হয়ে রেল লাইনে পড়ে থাকে। এই যে মর্মান্তিক সমস্ত কাহিনী মোদী সরকারের জমানায় ঘটল, মোদী সরকার তার কোন রকম দায়িত্ব গ্রহণ করেনি। এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো, শ্রমজীবী মানুষ তার কতটা অংশ পেয়েছে? মাত্র 1% পেয়েছে। সবটাই পুঁজির স্বার্থে মোদী সরকার এই সমস্ত নীতিগুলি গ্রহণ করছে। যেহেতু আমাদের দেশটা পুঁজিবাদী পথে চলছে, পুঁজিকে সম্প্রসারণ করা, পুঁজিকে আরো বেশি বেশি করে সহায়তা করা, সাহায্য করা, কর্পোরেটদের তোষণ করা, এটাই হচ্ছে আসল মোদী সরকারের নীতি। এখানে শ্রমজীবী মানুষের জন্য মোদী সরকারের আজ পর্যন্ত একটাও ইতিবাচক সিদ্ধান্ত। এগুলি তো আপনি যেগুলি বলেছেন দীর্ঘদিন ধরে আপনাদের দাবি।
কি পরিপ্রেক্ষিত এখন যে ধর্মঘটটা কেন, এই ঘটনাগুলি তো দীর্ঘদিন ধরে চলছে। 18টা যে ধর্মঘট হয়েছে তার ক্ষেত্রেও কম বেশি এগুলি আছে। তার পরিপ্রেক্ষিতেই আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে কি পরিবেশ সৃষ্টি হলো যে আমাদের ধর্মঘটে যেতে হলো। এই মুহূর্তে তো একটার পর একটা অধিকার কেড়ে নিচ্ছে। যেমন আপনার কৃষি বিল সংসদে পাশ করিয়ে নিল গায়ের জুড়ে। শ্রম কোড 44টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে রূপান্তরিত করলো। শ্রমিকদের সমস্ত অধিকার হরণ করে নিল এই বিলের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে। শ্রমিক শ্রেণী এটা অর্জন করেছিল ব্রিটিশ আমলে 1926 সালে। শ্রম আইনের যে সমস্ত সুযোগ সুবিধা এগুলো কেড়ে নিল। শ্রমিক শ্রেণীর আর কিচ্ছু রইল না। ধর্মঘট করার অধিকার থাকবে না, ইউনিয়ন করার অধিকার থাকবে না, ইউনিয়নকে রেজিস্ট্রেশন করার অধিকার থাকবে না। তারপর হায়ার এন্ড ফায়ার নীতি সমস্ত গ্রহণ, মানে একেবারে শ্রমিকদের শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হলো। সেই রকম কৃষি বিল, কৃষকদের কোনো অধিকার থাকলো না। কৃষক জমিতে কি চাষ করবে এটা ঠিক করে দেবে কর্পোরেটরা। এটা তো চলতে পারে না। অর্থাৎ কোভিডকে সামনে রেখে এগুলি করার চেষ্টা করেছে। যে বিষয়টা আসছি, মনিকাদি সুন্দর ব্যাখ্যা করেছেন। একটা জায়গায় আমার একটা প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে যে এই কোভিডের সঙ্গে এই দাবিগুলি তো কোনো রিলেটেড ব্যাপার ছিল না। সরকার এই মুহূর্তে এই আইনগুলি পাশ করতে গেলেন কেন? কিসের উদ্দেশ্য ছিল তাদের? কোভিডকে নিয়ন্ত্রণ করা কি এর দ্বারা সম্ভব? অবশ্যই না। আসলে বরং আমরা দেখছি, আমি আগেই বলার চেষ্টা করেছিলাম যে এই সময়ে যখন সরকারের আরো বেশি মানবিক হওয়ার প্রয়োজন ছিল, তখন আমরা দেখলাম যে সরকার এই কোভিড পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে ঠিক এই সময়ে দিদি বললেন যে কৃষকদের সর্বনাশ করে ফেললো, যে 3টে কৃষি আইন পাশ করিয়ে নেওয়া হলো অসংসদীয় ভাবে। মানে ভারতবর্ষের না, শুধু পৃথিবীর সংসদীয় গণতন্ত্রের যে কোনো দেশে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং কোনো রকম আলোচনা, বিরোধীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে শ্রম কোড, অলরেডি আগে তো একটা শ্রম কোড তৈরি করেই ফেলেছিল, বাকি 3টা শ্রম কোড এই মানে যখন বিরোধীরা ওই যে কৃষি বিলকে আইনে যেভাবে পরিণত করলো, এর বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ জানাচ্ছিল সংসদের বাইরে, ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেখা গেল যে শ্রমিক শ্রেণীরও মানে যে অর্জিত অধিকার, দিদি বলছিলেন এই অর্জিত অধিকারগুলো কেড়ে নেওয়ার একটা সুযোগ হিসাবে তারা এই পরিস্থিতিকে কাজে লাগালো। জাতীয় শিক্ষানীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম যে এই কোভিড পরিস্থিতিতে যখন আমাদের দেশের জনগণের রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকারটা কেড়ে নেওয়া হলো বিভিন্ন মানে আইনের সাহায্যে, ঠিক তখনই পার্লামেন্টে আলোচনা করারও প্রয়োজন মনে করলো না। শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়ে জাতীয় শিক্ষানীতির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর আরো বেশি অনেক আলোচনা দরকার ছিল, আমাদের দেশের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা ভাবনা করেন, এছাড়া ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদের যে ব্যাপক মতামতের প্রয়োজন ছিল, এই সুযোগটুকু পর্যন্ত দেওয়া হলো না। অর্থাৎ এভাবে আমরা দেখছি যে এই কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের দেশের জাতীয় সরকার এবং অনেকগুলো রাজ্য সরকারও তারা একের পর এক জনবিরোধী শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, এমনকি শিক্ষক কর্মচারীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলো একের পর এক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণেই আসলে আমাদের দেশের যারা কৃষক, শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকেই বাধ্য হয়েছেন যে এই পরিস্থিতিতেও আগামী 26শে নভেম্বর ধর্মঘটে যেতে। কারণ আমরা এটা জানি যে আমরা যারা শিক্ষক কর্মচারী, শ্রমজীবী অংশের মানুষ, আমরা কখনো শখ করে ধর্মঘট করতে চাই না। আসলে যখন আমাদেরকে বাধ্য করা হয়, আমাদের সামনে আর কোনো রাস্তা থাকে না,
আমরা দীর্ঘদিন ধরে অনেকগুলি দাবি দেওয়া নিয়ে লড়াই করছি, দেখা গেল সরকারের তরফ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া নেই, বরং যা মানে যেগুলি নিয়ে শ্রমজীবী মানুষ শিক্ষক কর্মচারী আন্দোলন করছে এগুলির প্রতি তো কর্ণপাত করছেই না, বরং আরো নতুন নতুন অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে তারা সামিল। ফলে এই অবস্থায় ধর্মঘট করা ছাড়া আসলে তো আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। এবং প্রসঙ্গক্রমে যে কথাটা আমরা শুনে থাকি কর্মনাশা, আসলে বিনীতভাবে আমি জানতে চাইবো যারা এটা বলছেন যে আমাদের দেশে এই কোভিড পরিস্থিতিকে মানে বা এর অজুহাতে হঠাৎ করে যে লকডাউন ঘোষণা করা হলো, দিনের পর দিন বন্ধ রইল সমস্ত কিছু, এবং মানে সেখানে কি আমাদের কর্মনাশা দিন ছিল না? এবং আমাদের দেশে বা রাজ্যে কোভিড-19 সেভাবে সংক্রমিত হওয়ার আগেই যে ধরনের লকডাউন আমরা দেখেছিলাম, তখন কিন্তু এই যে মানুষগুলো যারা কর্মজীবী, যাদের প্রতিদিন কাজ না করলে তার সংসার চলে না, এরাও কিন্তু ঘরবন্দি ছিলেন। বলে কি ধরনের দুর্বিষহ দিন আমাদের কাটাতে হয়েছে, 1-2 দিন নয়, মাসের পর মাস। তাহলে সেদিন কি আমরা একবারও কেউ মানে বলিনি বা বলার চেষ্টা করিনি যে কেন এই ধরনের কর্মনাশা দিনের মুখোমুখি আমাদের হতে হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে শাসক গোষ্ঠী তাদের প্রয়োজনে যখন আমাদেরকে ঘরবন্দি করে রাখে তখন কেউ এটাকে কর্মনাশা দিন বলছে না, কিন্তু যারা সাধারণ মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, তারা যখন তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য যখন তারা ধর্মঘটে যেতে বাধ্য হন, তখনই আমরা এই ধরনের কথাবার্তাগুলি শুনে থাকি, এবারও আমরা শুনছি। সুতরাং আমরা বলবো যে আসলে আগেও বলেছি কথাটা যে কেউ শখ করে ধর্মঘট করতে চায় না, যখন তার অস্তিত্ব রক্ষার জন্য, তার অধিকার রক্ষার জন্য ধর্মঘটে যেতে বাধ্য করা হয় এবং শাসক শ্রেণী বাধ্য করে, তখন আসলে আমাদের পক্ষে ধর্মঘটে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকে না। এবং যেটা আরেকটু মানে না বললে না হয় যে আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের দেশে বর্তমানে যারা শাসক গোষ্ঠী তারা কিন্তু প্রথমেই চেয়েছিলেন কৃষকদের জমি কর্পোরেটদের হাতে দিয়ে দেওয়ার জন্য, বাধাপ্রাপ্ত হয়েছিলেন কারণ তখন কোভিড পরিস্থিতি ছিল না দেশে। ফলে প্রচন্ড আন্দোলনের চাপে পিছু হতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ঠিক দেখা গেল যে এই কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের যে সিদ্ধান্ত মানে কৃষকদের জমি বা কৃষি জমি কর্পোরেট পুঁজির হাতে দিয়ে দিতে হবে, ঠিক এই কাজটা তারা করে নিলেন। ফলে এই অবস্থায় মানে আমরা কিভাবে লড়াই আন্দোলন করব, কিভাবে প্রতিবাদ করব? ফলে একেবারে সর্বশেষ গণতান্ত্রিক আন্দোলনের যে পর্যায়ে ধর্মঘট করা, সেই ধর্মঘটে যেতেই এই দেশের শিক্ষক কর্মচারী, শ্রমিক, কৃষক সবাই বাধ্য হয়েছেন। আসলে এই কারণেই আগামী 26 তারিখে মানে ধর্মঘটটা ডাকা হয়েছে। যদি ব্যাখ্যা করার একটা জায়গায় চলে এলো, 7,500 টাকা দিতে বলেছেন যারা ট্যাক্স দেয় না, এই সমস্ত পরিবার। 7,500 টাকা কেন, কিভাবে আপনারা ধরলেন? আরো বেশি কি প্রয়োজন ছিল না? না, প্রয়োজন হয়তো ছিল, কিন্তু এটা বিশেষজ্ঞ যারা, এটা শুধু বামপন্থীরা দাবি করেছে এমন না, অনেক বুদ্ধিজীবী, তারপর অনেক অর্থনীতিবিদ, অনেক জ্ঞানী গুণী মানুষ, তারা সবাই একটা অ্যানালাইসিস করে ঠিক করেছে অন্তত 7,500 টাকা, অন্তত কমপক্ষে ন্যূনতম 7,500 টাকা করে আয়কর যারা দেন না তাদেরকে দেবার জন্য, এবং 10 কেজি করে দানা শস্য পার হেড প্রতিটা গরিব পরিবারে দেওয়ার জন্য। এই দাবিগুলো আমাদের ধর্মঘটের দাবির মধ্যে রয়েছে। কিন্তু এর অনেকদিন হয়ে গেল, কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে একেবারে নিশ্চুপ, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই বিষয়ে কোন রকম কোন সিদ্ধান্ত তারা এখন পর্যন্ত গ্রহণ করেনি। আমি প্রথমে বলেছিলাম যে এই যে মোদী সরকার,
শ্রমজীবী মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়নি। একদম। কোভিডের ফলে মানুষের অবস্থা এতটা শোচনীয় হয়ে গেছে, কাজ হারিয়েছে 14 কোটি শ্রমিক, ছোট ছোট মাঝারি কল কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে চলে গেছে, চাহিদা নেই বাজারে, চাহিদা না থাকার ফলে উৎপাদন হচ্ছে না। ছোট ছোট কলকারখানা পারলে বিস্কিট যে তৈরি করে কোম্পানি, 5 টাকা বিস্কিট, গ্রাম ভারতে এটা খুব বিক্রি হতো মাত্র 5 টাকা, কিন্তু এখন 5 টাকায়ও বিকুচ্ছে না। 5 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য গ্রাম ভারতে নেই আজকে। ফলে এই বিস্কিট কোম্পানি বলছে যে আমরা আর এটাকে বন্ধ করে দেব। এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প, যেগুলি ভারতবর্ষের অর্থনীতির ভিত, অর্থনীতির মেরুদণ্ড, এই রাষ্ট্রায়ত্ত লাভজনক শিল্প সংস্থাগুলোকে জলের দরে দেশি বিদেশি কর্পোরেটদের কাছে বিকিয়ে দিচ্ছে। এগুলো তো মেনে নেওয়া যায় না, এগুলো তো কোনো অবস্থায় মানুষ মেনে নিতে পারে না। কারণ রাষ্ট্রায়ত্ত শিল্প কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের সম্পদ। এটা মোদির ঘরের টাকায় তৈরি হয়নি, এটা সমস্ত মানুষের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো গড়ে উঠেছে। এগুলোকে বিক্রি করে দিচ্ছে, এলআইসি ব্যাংক সংযুক্তিকরণ করছে, এগুলো তো মানুষের পক্ষে যাচ্ছে না। কিন্তু যেখানে লড়াই করতে পারছে, এটা কিন্তু একটা অভিজ্ঞতা, সেখানে কিন্তু ওরা এগুতে পারছেন। যেমন অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখানে অস্ত্র তৈরি হয়, সেটা বেসরকারি উদ্যোগে দেওয়ার জন্য মোদি উদ্যোগ গ্রহণ করেছিল। অর্ডিন্যান্স ফ্যাক্টরির শ্রমিকরা তারা বলল আমরা ধর্মঘটে যাব, এবং ধর্মঘটে যাওয়ার জন্য তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মোদি সরকার পিছু হটল, আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসলো, কিন্তু একেবারে সরে চলে আসবে এটা আমরা ভাবছি না। কিন্তু যেখানে লড়াই সংগ্রাম সঠিকভাবে করা যায়, এখানে কিছুটা হলেও ওদেরকে প্রতিহত করা যায়। সেজন্য এই ধর্মঘট। সেটাই তো। কিন্তু একটা বিষয় যে বিষয়টা মনিকাদি তোলার চেষ্টা করলেন, যে আর্থিক দিক দিয়ে আমরা প্রায় পঙ্গু হতে চলেছি, অর্থনীতিবিদদের কথা। কিন্তু পাশাপাশি তো হতাশার সঙ্গেও দেখা যায় যে দামি দামি প্লেন কিনতে তো অসুবিধা হচ্ছে না। যাই হোক, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMIE, তাদের ব্যাখ্যা অনুযায়ী 1 মাসে 18 লক্ষ মানুষের চাকরি দিয়েছে। কিভাবে যাচ্ছে এটা এক নম্বর। দ্বিতীয়ত আরেকটা সঙ্গে ব্যাখ্যা একটু যদি বলেন, যে বামপন্থী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন, এই 10টি ট্রেড ইউনিয়ন, তারা এই শ্রমজীবী মানুষের কথা দেখছেন, কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে যদি পার্লামেন্ট ডেমোক্রেসির কথা আমরা ভাবি, যাদের শক্তি পার্লামেন্টে বেশি, তারা কেন চুপচাপ বসে আছেন? তাদের শ্রমিক সংগঠনটা কেন এই ব্যাপারে এগিয়ে আসছেন না? এই ব্যাখ্যা কি করে করবেন? আসলে দেখুন, যে কোন রাজনৈতিক দল বা মতাদর্শ তো নিরপেক্ষ হয় না। শ্রেণী নিরপেক্ষ কোন শ্রমিক সংগঠনই বলুন, কোন রাজনৈতিক সংগঠন বলুন, হয় না। ফলে আমরা দেখছি যে আমাদের দেশে ধারাবাহিকভাবে বামপন্থী মতাদর্শে যারা বিশ্বাসী, তারাই তো আসলে এই দেশে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের স্বার্থে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করছেন, কি পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে। তাদের শক্তি সামর্থ্য যতটাই থাকুক, তারা কিন্তু ধারাবাহিকভাবে সবসময় তারা মানে শ্রমজীবী মানুষের পক্ষে, যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের পক্ষেই তারা লড়াই আন্দোলন করছেন। অন্যান্য যে সমস্ত মানে দলের প্রতিনিধিরা পার্লামেন্টের প্রতিনিধিত্ব করছেন, আসলে তাদের দায়বদ্ধতা এই দেশের যারা শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, হয়তো তাদের প্রতি নেই। ফলে শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে দেখা যায় যে তারা এক জায়গাতেই অবস্থান করছে, নাম হয়তো আলাদা,
দলীয় সিম্বল হয়তো আলাদা, হয়তো বক্তৃতার ভাষাটা আলাদা, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যেহেতু একই শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ফলে ওই জায়গাতে তাদের মধ্যে তেমন একটা বিরোধ আমরা লক্ষ্য করি না। যেমন আমাদের এই যে পেনশন, ডিফাইন্ড পেনশন, যেটা এই ডিফাইন্ড পেনশনের অধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টাটা, এটা শুরু হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু এটা শুরু হয়েছিল। পরবর্তী সময় দেখা গেল যখন ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার, ইউপিএ 2 যখন আমাদের দেশ পরিচালনা করছিল, তখন দেখা গেল যে আমাদের এই যে ডিফাইন্ড পেনশন কেড়ে নেওয়ার যে বিলটা, এই বিলটা যেদিন পার্লামেন্টে এলো, ভোটাভুটি হচ্ছিল, তখন যদি মানে বিজেপি দল, যারা তখন বিরোধী পক্ষে ছিল, তারা যদি সমর্থন না করত, তাহলে শুধুমাত্র ইউপিএর যারা এমপি ছিল তাদের পক্ষে এই বিলটা পাশ করানো সম্ভব ছিল না। তাহলে যেহেতু এই বিলটা পাশ হওয়া এই দেশের যারা পুঁজির মালিক, কর্পোরেট পুঁজি, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ফলে তাদের যারা প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু দায়বদ্ধতা ওদের প্রতি। ফলে দেখা গেল যে ডিফাইন্ড পেনশন স্কিম কেড়ে নিয়ে এনপিএফ চালু করার সরকারি যে সিদ্ধান্ত, এটা যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয়, সেই জায়গাতে কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেস বিজেপি একাকার হয়ে একসাথে ভোট দিয়ে এটাকে পাস করিয়ে দিল। এভাবে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের অধিকার হরণের যে বিষয়টা, অর্থাৎ এটা যদি ওই পুঁজিপতি শ্রেণীর স্বার্থের সাথে যুক্ত থাকে, যে আমাদের অধিকার কেড়ে নেওয়া মানেই হলো পুঁজিপতি শ্রেণী লাভবান হবে। যেমন এই যে শ্রম আইন, এখানে সুযোগটা কারে করে দেওয়া হলো, অটোমেটিক যারা শিল্প মালিক পক্ষকে একেবারে সুযোগ করে দেওয়া হলো যে তারা খুশি মতো মজুরি ঠিক করতে পারবে, খুশি মতো শ্রমের যে সময় এটা তারা বৃদ্ধি করতে পারবে, অলরেডি মানে 12 ঘন্টা করা যাবে। তারপরে দেখা গেল যে 300 শ্রমিক নিয়োগের সংখ্যাটা অবশ্যই যে 300 জন শ্রমিক পর্যন্ত যেখানে কাজ করে, এটা যে কোনো সময় মালিক পক্ষ বন্ধ করে দিতে পারবে। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে যে শ্রমিক শ্রেণী এতদিন পর্যন্ত যে অধিকারগুলি ভোগ করে আসছিল, আসলে এই অধিকারগুলি কেড়ে মালিক পক্ষকে সুবিধা পাইয়ে মানে দিতে হবে। এই যে ব্যাংক বিমার কথা এলো, ব্যাংকের কথা এলো, যে আসলে ব্যাংকে তো প্রচুর অনাদায়ী ঋণ, এবং এই যে কোটি কোটি টাকা অনাদায়ী ঋণ, এগুলি তো সাধারণ শ্রমজীবী মানুষের কাছে না, এই টাকাগুলো কাদের কাছে? এই দেশের যারা শিল্পপতি, যারা বৃহৎ পুঁজির মালিক, আসলে এদের কাছেই কিন্তু বিশাল অঙ্কের অনাদায়ী ঋণ মানে জমে আছে বছরের পর বছর। ব্যাংক থেকে আহ্বান জানানো হচ্ছে বারবার সরকারের কাছে বিনীতভাবে যে এই অনাদায়ী ঋণ এটা আদায় করার জন্য সরকার যাতে উদ্যোগ নেয়, কিন্তু দেখা যাচ্ছে সরকার এই ব্যাপারে একেবারেই উদাসীন। এই পথে সরকার এগুচ্ছে না। সাধারণ মানুষের যে গচ্ছিত টাকা, যার মানে মধ্য দিয়ে ব্যাংক চলছে, ব্যাংকগুলো মানে এখনো লাভজনক অবস্থায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে লাভজনক ব্যাংকগুলোকে কিভাবে ঘরে পাঠিয়ে মানে দেওয়া যাবে, বাজার থেকে কিভাবে বিদায় করে দেওয়া যাবে, তার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবে প্রতিটা ক্ষেত্রেই মানে এই দেশের যারা পুঁজিপতি, কর্পোরেট পুঁজির মালিক, তাদের স্বার্থ রক্ষা করার জন্যই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সর্বনাশ করা হচ্ছে। এবং এটা ঘটনা যে কোন সরকারের পক্ষেই শোষক শ্রেণী আর শোষিত শ্রেণীর স্বার্থ রক্ষা করা একসাথে সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। কেউ যদি বলে যে আমি শোষকের স্বার্থেও কাজ করব, শোষিতের স্বার্থেও কাজ করব, তাহলে এটা একেবারে ঢাল মিথ্যা কথা, এটা অসম্ভব। ফলে মানে এরা শুধুমাত্র ভোটের জন্য সাধারণ মানুষের প্রতি নানা ধরনের প্রলোভন দেখায়, বক্তৃতা দেওয়ার সময় অনেক কথা বলে, কিন্তু বাস্তবে যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তখন কিন্তু কোন অবস্থাতেই এই দেশের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষ, তাদের স্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। তো আবার এটুকু না বললে না হবে যে আসলে আমাদের যে সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন,
আমাদের দাবি কিন্তু 7টা নয়, মানে সাধারণ মানুষের যে 7 দফা দাবি, এটার সঙ্গে আরো হ্যাঁ, এটাকে আমরা সমর্থন করি। অবশ্যই আমরা মনে করি যে এই সময়ে এই দাবিগুলি পূরণ হওয়া অত্যন্ত জরুরি। এর সাথে সারা দেশে শিক্ষক কর্মচারীদের আরো 3খানা দাবি রয়েছে। এই দাবিগুলির মধ্যে একটা আমি অলরেডি বলে দিয়েছি, পেনশনের বিষয়টা। দ্বিতীয় যে বিষয়, এটা হলো যে আমরা দেখছি যে সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকারগুলো বলুন, যে এরা দেখা যাচ্ছে যে রেগুলার নিয়োগের সম্পূর্ণ বিরোধী, এবং সরকার ঘোষণা করে দিচ্ছে যে রেগুলার পদগুলি পূরণ করা হবে না, এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে যাতে কর্মী নিয়োগ করা হয়। আমাদের দাবি হলো যে যারা ক্যাজুয়াল কর্মচারী রয়েছেন, তারপরে যারা ডিআরডব্লিউ রয়েছেন, যারা অনিয়মিত রয়েছেন, বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে নিয়মিত করতে হবে। এবং প্রতিটা নিয়োগের ক্ষেত্রে, মানে যে সমস্ত শূন্য পদ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের রয়েছে, এই শূন্য পদগুলি পূরণ করে নিতে হবে। মানে রেগুলার কর্মচারী নিয়োগ যেভাবে করা হয়, সুনির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যে পদ্ধতিতে নিয়োগ করতে হয়, সেই পদ্ধতিতে সমস্ত রেগুলার যে শূন্য পদগুলো রয়েছে এগুলি পূরণ করতে হবে। এরপর আমরা দেখছি যে ডিএ, সারা দেশে কেন্দ্রীয় সরকার ডিএ স্থগিত করে দিয়েছে এই কোভিড পরিস্থিতির মানে অজুহাত দেখিয়ে। অথচ আমরা সবাই জানি যে আমরা আমাদের যে ডিএ, এটা আমরা পাওনা হই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। একদিকে দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করছে না, করার চেষ্টা করছে না, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য। অন্যদিকে আমাদের যে ডিএটাকে স্থগিত ঘোষণা করে দিয়েছে 2021 সালের জুলাই মাস পর্যন্ত। সরকার কোনো ডিএ ঘোষণা করবে না, এরপর আবার চিন্তা ভাবনা করবে। আর আমরা যে রাজ্যে রয়েছি, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে ডিএটা এখন যেন একটা একেবারে মানে বলা চলে যে অমাবস্যার চাঁদ। 1% ডিএ আমরা পাচ্ছি না, যেখানে আমাদের দেশের অধিকাংশ রাজ্যের শিক্ষক কর্মচারীরা 17% ডিএ নগদে পাচ্ছেন একদম, এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আরো 4% ডিএ তারা পাওনা রয়েছেন, হয়তো আগামী দিন তারা পাবেন। কিন্তু এই জায়গাতে যে 17% ডিএ সবাই পাচ্ছে, সেই ডিএ পর্যন্ত আমাদের রাজ্যে আমরা পাচ্ছি না, এবং আমাদের রাজ্য সরকার এই ডিএর ব্যাপারে একটি কথাও বলছে না। এবং আমরা দেখেছি যে কিছু কিছু রাজ্য সরকার বেতন স্থগিত করে দিয়েছিল একটা অংশ, এবং কোথাও কোথাও আরো কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল যে কিছু কিছু রাজ্য সরকার তারা কিন্তু অলরেডি এই কেটে নেওয়া বেতন ফিরিয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি কেরল সরকার অলরেডি 3 মাস আগে কেটে নেওয়া সমস্ত বেতন তাদের সুদ সহ ফেরত দিয়েছে। তেলেঙ্গানা সরকার তারাও মানে বেতনের যে একটা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল, এটা তারা বন্ধ করে দিয়েছে। এখন তেলেঙ্গানাতেও তারা পুরো বেতনটা পাচ্ছে। আবার কিছু কিছু রাজ্যে আমরা দেখছি যে এখনো কন্টিনিউ করছে, হ্যাঁ, ওই বেতনটা তাদেরকে পুরো বেতন দেওয়া হচ্ছে না, এবং কবে নাগাদ সেই বেতন দেওয়া হবে এই ধরনের কোনো নিশ্চয়তা, বাধ্যতামূলক অবশ্যই একটা সাইকেল আছে। এবং আরো ভয়ানক ব্যাপার যেটা, যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিয়োগ তো করার চিন্তা করছে না, বরং যারা চাকুরিতে রয়েছেন তাদেরকে কিভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো যায় তার জন্য অলরেডি নির্দেশিকা জারি হয়ে গেছে। আমরা বলতে চাই যে 1972 সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমাদের দেশের যে গড় আয়ু এটা অনেক কম ছিল। কারণ আজকে আমাদের দেশ চিকিৎসা বা অন্যান্য ক্ষেত্রে যতটা এগিয়েছে, 1972 সালের ফলে আমাদের মানে কাজ করার যে ক্ষমতা এটা কম ছিল। ফলে ওই সময় এটা বলা হয়েছিল যে গ্রুপ এ এবং গ্রুপ বি কর্মচারীদের ক্ষেত্রে 50 বছর বয়স অথবা 30 বছর চাকুরি, মানে যেটা আগে হবে, হওয়ার পরেই তাকে একটা মানে ফিটনেস প্রমাণ করতে হবে যে তিনি ফিট, এবং যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আরো 6 মাস উনি চাকরি করতে পারবেন। 6 মাস পরে তাকে আবার
Fitness মানে certificate। ফিটনেস টেস্টে যেতে হবে, অর্থাৎ এইভাবে তিনি চাকরি করতে পারবেন। এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে 55 বছর বয়স অথবা 30 বছর চাকুরি। এটা 1972 সালের মানে যে পরিপ্রেক্ষিত তাতেও তো এটা ঠিক ছিল, কিন্তু আমরা একটা সময় দাবি করেছিলাম যে আমাদের অবসর গ্রহণের বয়স বাড়াতে হবে, এবং আমাদের যুক্তিটা ছিল যেহেতু আমাদের আয়ুষ্কাল বাড়ছে, আমাদের কর্মক্ষমতা আরো বেশি বয়স বেড়েছে। পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি মেডিকেল সায়েন্সের মানে অভূতপূর্ব উন্নয়নের কারণে। তাহলে আজকে আমাদের সরকার সেই 72 সালের যে আইন এটাকে এনে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখলাম। তাহলে আমাদের প্রশ্ন, তাহলে কি সরকার এটা স্বীকার করে নিচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেই 72 সালের মতো মানে পর্যায়ে আমরা চলে এসেছি? পেছনের অর্থাৎ দিকে। আমাদের গড় আয়ু আবার কমে গেছে, আমাদের যে সক্ষমতা এটা হ্রাস পেয়ে গেছে। যদি এটা না হয় তাহলে কোন যুক্তিতে 72 সালের সিদ্ধান্তকে আজকে 2020 সালে এনে এটাকে আবার লাগু করার জন্য সরকারি সার্কুলার বেরোয়? ফলে আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘটে এটাও একটা গুরুত্বপূর্ণ দাবি যে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে এই সার্কুলার, এই যে দানবীয় সার্কুলার যেটা জারি করা হয়েছে এটাকে অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। তো এই ধরনের আরো মানে বিভিন্ন বিষয় রয়েছে, এবং প্রতিটা রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা এই 10 দফা দাবির সাথে তাদের কিছু স্থানীয় দাবিও যুক্ত করেছেন। যেমন আমাদের রাজ্যে একেবারে নিরপরাধ 10,323 শিক্ষক যাদের কোনো ত্রুটি ছিল না, হয়তো সরকারি কোনো ত্রুটির কারণে বা মানে শিক্ষা বিভাগের কোনো ত্রুটির কারণে তাদের চাকরিচ্যুতি ঘটেছে, কিন্তু দেখা গেল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের চাকরি রক্ষা করা হবে সংবিধান সংশোধন করে, প্রয়োজনে আইন সংশোধন করে বা নতুন আইন প্রণয়ন করে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই সমস্ত কথাবার্তার ধারে কাছেও নেই। এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের যে রায়টা আমরা দেখেছি, এই রায়ের মধ্য দিয়ে এদেরকে রাজ্য সরকারের মানে সুপ্রিম কোর্টে হলফনামা অনুযায়ী, হলফনামাতে তারা যেটা বলেছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করতে চাই, তাহলে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু বাধা দেননি, ফলে তারা ইচ্ছা করলে নিয়োগ করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে আজ পর্যন্ত আমাদের রাজ্য সরকার এদেরকে স্থায়ী পদে নিয়োগ করার জন্য বা এদের চাকরির স্থায়িত্ব রক্ষা করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। এর সঙ্গে তো যুক্ত হয়েছে ওই যে 13,000 পোস্ট ক্রিয়েশন যেটা ছিল, অবশ্যই। এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। অলরেডি 13,000 পোস্ট যেটা আগের সরকারের সময় তৈরি করা হয়েছিল, অশিক্ষক হ্যাঁ, এবং অশিক্ষক। এর বিরুদ্ধে দেবাশিস চৌধুরী। পাল চৌধুরী নামে একজনকে দিয়ে মামলা করানো হয়েছিল। স্থগিত হয়েছে। হ্যাঁ, এই মানে এটা যখন সুপ্রিম কোর্টে যায় দেখা গেল সুপ্রিম কোর্ট নিয়োগের উপর একটা স্থগিতাদেশ দিয়েছিল। এরপরে সরকার পরিবর্তনের পরে গত বছর সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে এই যে 13,000 পোস্ট যেটা রাজ্য সরকার তৈরি করেছিল এতে করে সুপ্রিম কোর্টের অবমাননা হয়নি। এরপরেই কিন্তু রাজ্য সরকারের যদি সেরকম মনোভাব থাকতো বা একটা সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু অনায়াসেই এই পোস্টগুলোতে তাদের নিয়োগপত্র দিতে পারতো, কিন্তু দেখা গেল সেটাও করা হলো না। ফলে এইভাবে আমরা দেখছি যে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা প্রতারিত। কারণ নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই বলেছিল যে এখানে সরকার গঠনের সাথে সাথেই কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। কিন্তু আমরা ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীরা প্রত্যেকেই জানি যে আসলে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের কি আমরা পেলাম, শুধুমাত্র যে ফিটমেন্ট মানে এখানেই সামান্য বেড়েছে, এবং যেটা কেন্দ্রীয় কর্মচারীদের প্রত্যেকের আবার সর্বনিম্ন, প্রত্যেকের আবার একরকম। হ্যাঁ, মানে পেমেন্ট ওয়ানে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন ন্যূনতম যেটা বৃদ্ধি করেছিল 2.57, আমাদের রাজ্যে প্রত্যেককে 2.57ও দেওয়া হলো না। দেখা গেল সর্বোচ্চ বৃদ্ধি 0.32 এবং সর্বনিম্ন বৃদ্ধি 0.09 মাত্র বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে আসলে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের নামে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দারুণভাবে প্রতারিত হয়েছেন। আজকে প্রত্যেকেই বুঝতে পারছেন। ফলে এইরকম স্থানীয় কিছু দাবিও আমাদের রয়েছে। ফলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দাবি করছে যে সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের আগে যেটা বলা হয়েছিল কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, যাতে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সমস্ত সুবিধাগুলো আমাদের রাজ্যে চালু করা হয়, এই দাবি শিক্ষক কর্মচারী। দিয়ে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। পরশুদিন অর্থাৎ 26 তারিখ ধর্মঘট, এই রাজ্যে তার সাফল্য কিরকম আশা করছেন একজন ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে? ধর্মঘটকে সফল করার জন্য আমরা প্রচুর কর্মসূচি পালন করেছি, বিশেষ করে সিআইটিউর পক্ষ থেকে। আমরা পোস্টারিং করেছি, ব্যাপক পোস্টারিং, লিফলেট করেছি প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেয়াল লিখন করেছি আমরা। তারপর আজকে তো মিছিল করলাম, বিশাল মিছিল, প্রতিটা মহকুমায়। কেমন সাড়া পাচ্ছেন? কেমন? ভালো, খুব ভালো সাড়া, কিন্তু ভালো মিছিল হয়েছে। এবং মহকুমায় সারা জাগানো কনভেনশন হয়েছে। অর্থাৎ দাবিগুলোর প্রতি প্রত্যেকেই আন্তরিক এবং প্রত্যেকেই চাইছেন ধর্মঘটটা যাতে সারা ভারত ব্যাপী সফল ধর্মঘট হিসাবে পরিণত হয়। আমি একটা কথা বলতে চাই যে এবারের এখানে একটা বিষয় আছে। এখন আমরা তো ধর্মঘট করব, শাসক শ্রেণী কি করবে? এখন আমাদের অভিজ্ঞতা তো ভালো না, আমরা জানি না ওরা কি করবে, কিন্তু ওরা বাধা দিলেও আমরা কিন্তু এই বাধা প্রতিহত করে এগিয়ে যাব। এবং কটা দোকান খুললো, কটা গাড়ি চললো, এটা সবচাইতে বড় কথা না। সবচাইতে বড় কথা হলো যে ধর্মঘটের দাবিগুলো, ধর্মঘটের বার্তা কত সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, এটাই হলো সবচাইতে বড় কথা। আবার আমার মনে হচ্ছে এবারের ধর্মঘটে বিশেষ একটা বৈশিষ্ট্য হলো কৃষক এবং শ্রমিকের মৈত্রী, যেটা কিন্তু আগের ধর্মঘটগুলিতে এমন ভাবে আসেনি। আপনারা জানেন যে 26 তারিখ ধর্মঘট, শ্রমিক শ্রেণী 26 এবং 27 দুদিন ডেকেছে, দুদিন আন্দোলন করবে কৃষক। এবং 500টা কৃষক সংগঠন তারা দিল্লিতে আসবে 27 তারিখে। এই যে শ্রমিক কৃষক মৈত্রী রোড মার্চ করবে এবং শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে যে লড়াই, এটাই তো শ্রেণী সংগ্রাম। এবং শ্রেণী সংগ্রাম যদি তীব্রতর না হয়, তাহলে এই যে মোদী সরকারের যে অনিচ্ছুক হাত, তার থেকে দাবি ছিনিয়ে আনা যাবে না। ফলে আমরা চাইছি যে শ্রমিক কৃষক মৈত্রী গড়ে উঠেছে, এটাকে আরো কতটা এগিয়ে নেওয়া যায়, এটা আমাদের একটা বিশাল দায়িত্ব। এটা শ্রমিক শ্রেণীর দায়িত্ব, এটা কৃষক সম্প্রদায়েরও দায়িত্ব। কৃষক 27 তারিখেও তাদের কর্মসূচি পালন করবে, 26 তারিখেও তারা আমাদেরকে সমর্থন করেছে। এটা কিন্তু এবারের ধর্মঘটের একটা বিশেষ বৈশিষ্ট্য বলে আমি মনে করছি। আগের ধর্মঘটগুলিতে যেটা তেমন ভাবে ছিল না। 18তম যে ধর্মঘটটা হয়েছিল, এটা কিন্তু 20 কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। কিন্তু আমাদের দেশের যে কাগজগুলো আছে, যেগুলো নিজেদেরকে নিরপেক্ষ বলে প্রচার করে, একটা কাগজেও কিন্তু এটা বেরিয়ে আসেনি। বিদেশি কাগজ থেকে আমরা পেয়েছে যে 20 কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। কিন্তু এবারের ধর্মঘটের দাবি এবং তার প্রচার আরো সর্বব্যাপক, একেবারে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুয়াহাটি থেকে গুজরাট, সর্বত্র। এমনকি আমাদের যে প্রকল্প কর্মী, স্কিম ওয়ার্কার,
এটা তো সংখ্যা বিশাল, কোটি হবে সংখ্যা। তার কিন্তু বিভিন্নভাবে বঞ্চনার শিকার, অত্যন্ত স্বল্প মজুরিতে তারা কাজ করেন, অথচ খুব গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। আমি বিস্তৃত ব্যাখ্যা করতে সময় লাগবে, করছি না। অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, তারা আশা কর্মীরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, মিড ডে মিল কর্মীরা তারা বাচ্চাদের যত্ন করে খাওয়া দাওয়া সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত। এই প্রকল্প কর্মীদের উপর কিন্তু দারুণ বঞ্চনা, এবং এগুলোকে বেসরকারীকরণের জন্য মোদী সরকার চেষ্টা করবে, উদ্যোগ একটা অলরেডি আছে। তার বিরুদ্ধে একটা লড়াই আমাদের রাজ্যে আছে, সারা ভারতবর্ষে আছে। পশ্চিম বাংলায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা বিরাট লড়াই করেছে, মানে সাফল্য আশা করছেন, সাফল্য আশা করছি আমরা আর কি। এবং এই প্রকল্প কর্মী যারা আছে তাদের যে অবস্থাটা অত্যন্ত করুণ। আমরা চাই তাদের জন্য মজুরির নীতি হোক, ন্যূনতম মজুরি হোক, সামাজিক সুরক্ষা এগুলো নেই। অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক কাজ করে, এটা তো প্রায় 93-97%। তার মধ্যে 93% মহিলা সংগঠিত ক্ষেত্র থেকে কাজ হারিয়ে অসংগঠিত ক্ষেত্রে ভিড় জমাচ্ছে। না আছে মজুরি নীতি, না আছে সামাজিক সুরক্ষা, অত্যন্ত স্বল্প মজুরিতে তারা সেখানে কাজ করছে, এবং মালিককে তারা জানে না। মালিককে বলা হয় মেঘনাদ, মেঘের আড়ালে থাকেন, মালিকের সঙ্গে তাদের দেখা নেই। কন্ট্রাক্টরের মধ্যে যে তারা কাজ পান, এখন কন্ট্রাক্টর যা দেয় তাতে সন্তুষ্ট থাকতে হয়। তার ছোট্ট শিশুটাকে তো 2 ফোঁটা দুধ খাওয়াতে হবে, কি করবে সে? এই অবস্থায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আছে। সারা ভারতবর্ষে শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ। কোভিড মহামারীকে ঢাল করে অবস্থা আরো শোচনীয়, আরো বিপর্যস্ত হয়ে পড়ছে। আগে আমি বলেছি অনেক ছোট মাঝারি কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাড়ির মালিক, পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে থাকতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। অথচ না রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে 30,000 শ্রমিক ত্রিপুরায় ফিরে এসেছে যারা বাইরে কাজ করত। রাজ্য সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, না দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় সরকার, না দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। এগুলো তো মানা যায় না। এগুলো কি করে আমরা মানব? কাজে ধর্মঘটই আমাদের শেষ অস্ত্র। আমরা অনেক লড়াই করেছি সারা ভারতবর্ষ ব্যাপী, লড়াইয়ের শেষ অস্ত্র হচ্ছে ধর্মঘট। এবং এই ধর্মঘট আমি আশা করব, মনে হচ্ছে আমার, হরতালে পরিণত হবে। ধর্মঘট হরতালের মধ্যে একটা ডিফারেন্স আছে, কিন্তু এই ধর্মঘটটা এবারে একটা হরতালে পরিণত হবে বলে আমি আমরা শেষ করে নিয়েছি, শেষ জায়গায় এসে গেলাম। আপনাকে লাস্ট একটা কোশ্চেন, এই রাজ্যের কর্মচারীরা এই ধর্মঘট কিভাবে দেখছেন, কতটুকু সফল হবে? দেখুন, প্রশাসনিক একটা ভয় ভীতি তো রয়েছে, অলরেডি মানে সার্কুলার বেরিয়ে গেছে। এছাড়াও মানে 2018 সালের যে সরকার পরিবর্তন, এই সরকার পরিবর্তনের পরে আমাদের রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে আমরা গণতান্ত্রিক পরিবেশে রয়েছি, এটা বললে মিথ্যে কথা বলা হবে। আইনের শাসন আছে, এটাও বলা যাবে না। আমাদের সাংবিধানিক যে অধিকার, এই অধিকার আমরা ভোগ করতে পারছি, এটাও বলতে পারবো না। কারণ আমাদের সংবিধানে সংগঠন করার অধিকার রয়েছে, সমিতি করার অধিকার রয়েছে, আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যে আমরা এই কোনোটাই করতে পারছি না। না আমরা একটা প্রতিবাদ করার অনুমতি পাচ্ছি, যখন আমরা থানাতে যাচ্ছি তখন মানে মিছিল করার অনুমতি নেই, সভা করার অনুমতি নেই। আবার আমরা দেখছি যে কোনো কোনো সংগঠনকে দারুণভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা যে এতদিন পর্যন্ত যেটা আমরা জানতাম যে আইন সবসময় নিরপেক্ষ, সংবিধান তাই বলছে যে আইনের কাছে কেউ ছোট বড় হতে পারে না, আইন সকলের প্রতি সমান আচরণ করবে। কিন্তু আজকে আমাদের রাজ্যে
আইনও সকলের প্রতি সমান আচরণ করছে বলা যাবে না, বলতে পারছি না। এবং সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছি আমরা, এটাও মেনে নিতে পারছি না, কারণ এর উপর প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে সবাই যে ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবেন আমরা এটা মনে করি না, কারণ এই ধরনের পরিস্থিতি আমাদের রাজ্যে এখনো তৈরি হয়নি। অথচ বিগত দিনে আমরা দেখেছিলাম, যখন আমাদের রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল, তখন আমরা দেখেছিলাম যে এই ধরনের ধর্মঘটে ব্যাপক সাড়া পাওয়া যেত। সবাই এই সমস্ত দাবিকে সমর্থন করে ধর্মঘটে সামিল হতেন। কিন্তু আজকে মনের দিক থেকে এই সমস্ত দাবি দেওয়ার প্রতি অধিকাংশ শিক্ষক কর্মচারীর আন্তরিক সমর্থন রয়েছে, কিন্তু ভয় ভীতির কারণে হয়তো সকলের পক্ষে সক্রিয়ভাবে সেই ধর্মঘটে অংশগ্রহণ করা সম্ভব হবে না, এরকম একটা পরিস্থিতি। তা আমরা আশা করব যে অবশ্যই দেশের সাথে আমাদের রাজ্যেরও পরিস্থিতির পরিবর্তন হবে এবং এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা তারা তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য গণতান্ত্রিক লড়াইয়ে অংশগ্রহণ করবেন। নিজেরা প্রতিবাদের ভাষা তারা উচ্চারণ করবেন এবং যেভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, প্রতারিত করা হচ্ছে, এর বিরুদ্ধে অবশ্যই তারা আগামী দিন প্রতিবাদী হবেন। ফলে 26 তারিখ কতটা হবে এই মুহূর্তেই হয়তো সেভাবে বলা সম্ভব না। আমরা আশা করছি এটা ভালো অংশের শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করবেন। ব্যাংক, বিমা এই সমস্ত ক্ষেত্রে বলা চলে ব্যাপক সংখ্যায় তারা অংশগ্রহণ করবে, কিন্তু রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদেরও ভালো সংখ্যায় অংশগ্রহণ করবে, কিন্তু একেবারে ব্যাপক অংশগ্রহণ করবে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ এখনো আমাদের রাজ্যে তৈরি হয়নি। যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আবার আমরা দেখব যে আমাদের এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা সচেতনভাবে এই দেশের যারা সাধারণ মানুষ তাদের ডাকা ধর্মঘটে সাড়া দেবেন। আপনারা এতক্ষণ শুনলেন, আপনাদের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়েছে আশা করি। ভারতে এই লড়াই শুরু হয়েছিল 1991 সালের সেই অর্থনীতি চালু হয়ে যাওয়ার পর, এবং যে আশঙ্কা করা হয়েছিল যারা ধর্মঘট ডেকেছেন তারা সেটা মনে করছেন তা বাস্তবে পরিণত হয়েছে। যে আশঙ্কা ছিল সাধারণ শ্রমজীবী মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হবেন, তাদের ধারণা ব্যাপকভাবে আক্রান্ত হতে শুরু করেছে। তাই এই 26 তারিখের ধর্মঘট ব্যাপক সাফল্য পাবে, এটাই তাদের আশা। আমরা কি চাই, সাধারণ মানুষ কি চায়, সেই পরিসংখ্যানটা দিয়ে শেষ করছি। যদি কর্মনাশা হয়ে থাকে 1991 সাল থেকে 2020, 10,519 দিন, তার ভেতরে 19 দিন না হয় কর্মনাশা হলো, 10,500 দিন কি হয়েছে? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নটা রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।